ওয়েলকাম। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর আগে অলরেডি একটা ভিডিও দিয়েছি। এই ভারতীয় সংবিধান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। এখানে আমি ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে সরাসরি দেখে নেবেন। আজকে চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, নির্দেশমূলক নীতি। চলে আসছি মূল বিষয়বস্তুতে, যে ভারতীয় সংবিধানে চতুর্থ অধ্যায়ে এই যে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, এটি রয়েছে চতুর্থ অধ্যায়ে অর্থাৎ পার্ট 4-এ। এবং কত নম্বর আর্টিকেল? এটা রয়েছে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি উল্লেখিত রয়েছে। কোশ্চেন হতে পারে যে এই নির্দেশমূলক নীতি কত নম্বর অধ্যায় বা পার্টে রয়েছে? বলতে হবে চতুর্থ অধ্যায় বা 4 নম্বর পার্টে। কত নম্বর ধারা? 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে এটি রয়েছে। আর এই নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতিটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই নির্দেশমূলক নীতির ধারণাটি নেওয়া হয়েছে। এই ভারতীয় সংবিধানের কোন অংশ কোন দেশ থেকে নেওয়া হয়েছে তারও আমি একটি ভিডিও দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তাই আদালতে দ্বারস্থ হওয়া যায় না। অর্থাৎ আগে অলরেডি যে ভিডিওটা দিয়েছি মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ আপনার যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে আপনি আদালতে দ্বারস্থ হতে পারবেন, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ আপনি এই নির্দেশমূলক নীতি ব্যাপারে আদালতে কোনো ধারার ব্যাপারে দ্বারস্থ হতে পারবেন না। তবে এই নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একান্ত অপরিহার্য। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার কখনো এই নীতিগুলিকে একেবারেই এড়িয়ে যেতে পারে না। নির্দেশমূলক নীতিগুলি চতুর্থ অধ্যায়ে রয়েছে। কত নম্বর ধারা? 36 থেকে 51 নম্বর ধারা। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তাই আদালতে দ্বারস্থ হওয়া যায় না। নেক্সট চলে আসছি যে মৌলিক অধিকার সমূহ ফান্ডামেন্টাল রাইট এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ডিপিএসপি অর্থাৎ মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি, এগুলি একত্রে ভারতীয় সংবিধানে মূল দর্শন ও চিন্তাধারাকে প্রতিফলিত করতে পারে। মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য অর্থাৎ আদালতে দ্বারস্থ হওয়া যায়, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ আদালতে দ্বারস্থ হওয়া যায় না। গ্রেনভিল অস্টিন এগুলিকে বলতে এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি এদের একত্রে সংবিধানের বিবেক বলে বর্ণনা করেছেন। কনসাইন্স অফ কনস্টিটিউশন, এই সংবিধানের বিবেক বলে কে অভিহিত করেছে? গ্রেনভিল অস্টিন। কেটি শাহ কি বলছেন? কেটি শাহ নির্দেশমূলক নীতিগুলিকে সেই সব চেকের মতো যা ব্যাংক তার সুবিধা মতো ভাঙিয়ে নিতে প্রস্তুত বলেছেন। কি বলেছেন? যে নির্দেশমূলক নীতিগুলি সেই সব চেকের মতো যা ব্যাংক তার সুবিধা মতো ভাঙিয়ে নিতে প্রস্তুত। ইংরেজিতে কি বলছে? চেক অন আ ব্যাংক, চেক অন আ ব্যাংক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্সেস পারমিট। এবার আমরা সরাসরি ধারাতে চলে আসছি। 37 নম্বর ধারা। 37 নম্বর ধারাতে কি বলছে? যে নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক নীতি হিসেবে গণ্য হবে। নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক নীতি হিসেবে গণ্য হবে, কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। একটু আগেই বলেছি যে নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকারগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। 37 নম্বর ধারায় কি বলছে? যে নির্দেশ নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক নীতি হিসেবে গণ্য হবে, কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য হবে না। 38 নম্বর ধারা। 38 নম্বর ধারায় বলছে রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে জনকল্যাণ সাধনে সচেষ্ট হবে। 39 নম্বর ধারা।
৩৯ নম্বর ধারায় বলছে রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে ১ নম্বর হচ্ছে নাগরিকদের পর্যাপ্ত পরিমাণে জীবনের অবলম্বন বা জীবিকার অধিকার সৃষ্টি হবে। ২ জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হবে। ৩ দেশের সম্পদের যাতে ক্ষতিকরভাবে কেন্দ্রীকরণ না হয় তার দিকে লক্ষ্য রাখবে। ৪ নারী ও পুরুষদের সমপরিমাণ কাজের জন্য সমপরিমাণ বেতন অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ৫ শিশু ও শ্রমিকদের স্বাস্থ্য এবং কর্মক্ষমতার যাতে বলপূর্বক অপব্যবহার না হয় তার ব্যবস্থা করবে। এবং ৬ বলছে শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত, মর্যাদাযুক্ত ও স্বাধীন পরিবেশে বেড়ে উঠতে পারে তার সুযোগ সুবিধা প্রদান করবে। এবং সেই সাথে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৩৯ নম্বর ধারাটি সংযুক্ত হয়। ৩৯ নম্বর ধারা তো ব্যাখ্যা করলাম এবং ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৩৯ ধারাটি সংযুক্ত হয়। এই ধারায় কি বলেছে? এই ধারায় বলেছে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে। দিন দরিদ্রদের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে অর্থাৎ ফ্রি লিগাল এড। যাদের খুব দরিদ্র রয়েছে তারা যাতে নিখরচায় আইনের সাহায্য লাভ করতে পারে তার ব্যবস্থা করবে। ৪০ নম্বর ধারা ৪০ নম্বর ধারায় কি বলছে? যে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত করবে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত করবে। ৪১ নম্বর ধারায় কি বলছে? যে জনগণকে বেকার, বার্ধক্য ও অসুস্থ অবস্থায় রাষ্ট্র সাধ্যমতো সাহায্য করবে। জনগণ যদি বেকার হয়ে যায়, বার্ধক্য হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তাহলে রাষ্ট্র তাদেরকে সাধ্যমতো সাহায্য করবে। ৪২ নম্বর ধারা ৪২ নম্বর ধারায় বলছে কর্মের ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ৪৩ নম্বর ধারা ৪৩ নম্বর ধারায় কি বলছে? যে রাষ্ট্র নাগরিকদের জন্য জীবন ধারণ উপযোগী মজুরি, সুন্দর জীবনযাত্রার মান, অবকাশ ও সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবে এবং গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়ন করবে। গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়ন করবে। ৪৪ নম্বর ধারায় বলছে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে। কেবলমাত্র গোয়াতে এটা বলবৎ হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে, কিন্তু সেটা তো হয়নি, কেবলমাত্র গোয়াতে বলবৎ হয়েছে। ৪৫ নম্বর ধারা ৪৫ নম্বর ধারায় বলছে ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। ৪৬ নম্বর ধারা ৪৬ নম্বর ধারায় বলছে অপেক্ষাকৃত অনুন্নত শ্রেণীর মানুষ, বিশেষত এসসি/এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতি সাধন করবে এবং সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে সুরক্ষা প্রদান করবে। ৪৭ নম্বর ধারা ৪৭ নম্বর ধারায় বলছে জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে অস্বাস্থ্যকর উত্তেজক পানীয় ও মাদকদ্রব্য নিষিদ্ধকরণ। ৪৭ নম্বর ধারায় বলছে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ। ৪৮ নম্বর ধারা ৪৮ নম্বর ধারায় বলছে গাভী, গোবৎস প্রভৃতি হিতকর গৃহপালিত পশু এবং অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। গাভী, গোবৎস এবং হিতকর যেসব গৃহপালিত পশু আমরা গৃহপালিত পশু যারা গৃহে হতে পালিত হয় এবং অন্যান্য যে দুগ্ধবতী যেমন গরু, ছাগল রয়েছে এবং ভারবাহী যেসব পশু রয়েছে তাদের হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। ৪২তম সংবিধান সংশোধনী আইন ১৯৭৬ এর মাধ্যমে ৪৮ ধারাটা সংযুক্ত হয়। এখানে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নতির ব্যাপারে রাষ্ট্র উদ্যোগী হবে এবং বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্র চেষ্টা করবে। ৪৯ নম্বর ধারা ৪৯ নম্বর ধারায় কি বলছে? ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং জাতীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলি রক্ষা করবে। রাষ্ট্র হচ্ছে যেসব ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে এবং যেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলো রক্ষা করবে।
50 নম্বর ধারা কি বলছে? সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। সরকারের যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা। 51 নম্বর ধারা নির্দেশমূলক নীতির শেষ ধারা রয়েছে, যে 51 নম্বর ধারায় কি বলছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি, জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা, আন্তর্জাতিক আইন ও সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক যে বিবাদের তার মীমাংসা ব্যবস্থা করা। এই ছিল আজকের আমার মূল টপিক। আমি সংবিধান থেকে বেশ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করবেন।